যেখানে আনান সুখ খুঁজে পায়। তবে আজ তোর ভালো নেই। আনানের শান্তি মহলটা অশান্ত হয়ে পড়েছে। উৎকণ্ঠা হলো আনান। মনে হচ্ছে বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা থেমে থেমে চলছে। 1 সেকেন্ডও দেরি করলো না, তাড়াতাড়ি শাহেদকে মেসেজ পাঠালো। আনানের মেসেজ পেয়ে সক্রিয় হলো শাহেদ। দেরি না করে স্টিভকে নিয়ে ছুটল খ্রিস্টান পাড়ায়। নিজ চেম্বারে বসে আছে নুসাইব। রুগী দেখা প্রায় শেষের দিকে। অন্যদিকে এনামুল হক ছেলের আচরণ নিয়ে চিন্তিত। বেশ কয়েকদিন হলো নুসাইব তার মুখোমুখি হচ্ছে না। ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছে। তবে এ নিয়ে কিছু জিজ্ঞেস করার সময় পাচ্ছে না বললে ভুল হবে। নুসাইবই নিজেকে অনেক ব্যস্ত দেখাচ্ছে। রুগীর সংখ্যা কম দেখে চেম্বারে ঢুকে পড়লেন তিনি। নুসাইব তখন চোখ বুজে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। মুখটা শুকনো দেখাচ্ছে। তার সাথে চোখের নিচে কালো দাগ। মনে হচ্ছে ঘুম খাওয়া সবটাই ছেড়ে দিয়েছে। গলা খাকিয়ে চেয়ার টেনে বসলো। বাবার গলার আওয়াজ পেয়ে সোজা হয়ে বসলো নুসাইব। কি হয়েছে তোর? বেশ কিছুদিন ধরে খেয়াল করেছি তুই কেমন যেন হয়ে গেছিস। এনি প্রবলেম? বাবার চিন্তিত চেহারা দেখে মনে মনে বিদ্রুপ করলো সে। বাবার চিন্তিত চেহারা দেখলে এখন কেমন জানি হাসি পায়। যে অন্যের ছেলে মেয়ে মারতে দ্বিধা সংকোচ করে না, সে নিজের ছেলের জন্য কেন চিন্তিত হবে? হওয়ার কথা নয়। নুসাইবের যখন মনে পড়ে ডাক্তার আনান মা ছাড়া বড় হওয়ার একমাত্র কারণ তার বাবা, তখনই নুসাইবের পুরো শরীর ঘৃণায় বিষিয়ে ওঠে। হয়তো বাবার এমন কাজের শাস্তি হিসেবে সৃষ্টিকর্তা তাকেও মাহীন করে দিয়েছে। পাহাড় সমান কষ্ট বুকে পুষেছে নুসাইব। সেই কষ্ট তিল পরিমাণ বুঝতে না দিয়ে বলল, কই না তো, কোনো সমস্যা নেই। আজকাল কাজের প্রেশার একটু বেশি, তাই এমন মনে হচ্ছে। আদারওয়াইজ আই এম ওকে। এনামুল হক মুচকি হেসে বলল, সত্যি ছেলে বড় হয়ে গেছে। আজকাল বাবার থেকে কথা লুকানো শিখে গেছে। নুসাইব মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, সত্যি বড় হয়ে গেছি। এখন সব বুঝতে পারি, ভালো খারাপের পার্থক্য ধরতে পারি, অভিনয় বুঝে ফেলি, আপন পর চিনে ফেলি। আসলেই বড় হয়ে গেছি। এনামুল হক উঠে দাঁড়ালো। ভারী নিঃশ্বাস ফেলে মুচকি হাসলো। ছেলের কথায় কষ্টের ছাপ থাকলেও কিসের কষ্ট ধরতে পারলেন না তিনি। বিনা বাক্যে বেরিয়ে পড়ল। নুসাইব বুকের ভেতরটা ক্রমশ ভারী হতো লাগলো, যেন কেউ ভারী পাথর বুকের উপর এনে দিয়েছে। টেনে নিঃশ্বাস নিতে চেয়েও পারল না, শুধু চোখ জোড়া ভিজল। ঘন্টা খানেক পর উঠল তোর। এদিকে আনানের হাত লেগে এসেছে। হাতটা যেন অনুভব হচ্ছে না। তোর চোখ ডলতে ডলতে আনানের দিকে তাকিয়ে বলল, উঠালেন না কেন? এখন হাত ব্যথা করছে তাই না? মাথা নাড়লো আনান। তোর মনোযোগ সহকারে আনানের হাত টিপে দিতে লাগলো। আনান গলা ছেড়ে বলল, এই যে এখন হাত টিপে দিচ্ছ, খাবার খাইয়ে দিচ্ছ, ঘুম পাড়িয়ে দিচ্ছ, এত এত যত্ন করছো। তুমি যদি আমাকে একা রেখে ব্রিটেনে পাড়ি জমাও, তাহলে এসব কে করবে? আগে না হয় একা ছিলাম, এখন তো অভ্যেস হয়ে গেছে। তুমি চলে গেলে আমার কি হবে? ওরা আমাকে মেরে না ফেলুক, কিন্তু তুমি চলে গেলে আমি এমনিতেই মরে যাব। তোর থামলো। আনানের হাতের তালুতে নিজের হাতখানা চেপে ধরে বলল, আমি থাকলে ওরা আপনাকে সত্যি সত্যি মেরে ফেলবে, ফাদার জ্যারেড। তোরকে বলতে না দিয়ে আনান বলল, ফাদার জ্যারেডের মৃত্যুটা রহস্য দূর। তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমার অ্যাক্সিডেন্টের সাথেও তোমার কোনো সম্পর্ক নেই। ড্রাইভার ড্রাঙ্ক ছিল, যার দরুন অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখো তোর, আল্লাহ সবার ভাগ্য নির্ধারণ করে রেখেছে। কাল কি হয়েছিল, আজ কি হবে, আগামীকাল কি হতে চলেছে, সবটাই তিনি নির্ধারণ করে রেখেছেন। আমি আর তুমি বললে কিছুই চেঞ্জ হবে না। যা হওয়ার, তুমি থাকলেও হবে, না থাকলেও হবে। আমি চাই তুমি সব পরিস্থিতিতে আমার পাশে থাকো, হোক সেটা খারাপ কিংবা ভালো। থাকবে তোর? তোর ভেজা চোখ মুছে মাথা নেড়ে সম্মতি দিল। তখন আনানের মোবাইলে পরপর দুটো মেসেজ টিউন বেজে উঠল। আনান প্রশান্তির নিঃশ্বাস ফেলে মুচকি হেসে বলে, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। দেরি না করে চোখ মুছে সোজা নবাবের কাছে যাও, সারপ্রাইজ এসে পড়েছে। আসলে দেরি করলো না আনান। তোর ছুটে বেরিয়ে পড়লো। বিছানায় গায়ে লিয়ে চোখ বুঝলো আনান। তোর চঞ্চল স্বভাবের হওয়াতে অনেক জিনিস বোঝার চেষ্টা করে না। তবে খারাপ হোক ভালো হোক, যেটা সে বুঝে সেটা অন্য কেউ বদলাতে পারে না। আনান জানে এখনো তোর ব্যাপারটা ভুলেনি। সব দায়ভার নিজের উপর নিচ্ছে। বাগানে দাঁড়িয়ে আছে তোর, তার পাশেই নবাব। সদ্য আসা গাড়ি থেকে স্টিভার শাহেদ নামে। তার পেছন থেকে ক্যাথি, স্টেলা আর ম্যাথিও নামলো। হাসলো তোর, যেন মেঘ সরে সূর্য উকি দিল। প্রত্যেক মানুষের জীবনে এমন একজন মানুষ থাকে যাকে কোনো সমস্যার কথা বলার আগেই সমাধান দিয়ে দেয়। কারো কাছে জীবনে সে বন্ধু হয়ে আসে, তো কারো জীবনে প্রেমিক অথবা প্রেমিকা।
আবার কারো জীবনে সেই মানুষটি বর অথবা বউ হয়ে আসে। তুরের জীবনে সে মানুষটা তার বউ হয়ে এসেছে। আনান জানে এই মুহূর্তে তুরের কি প্রয়োজন, কাকে প্রয়োজন। তাই এক মুহূর্ত দেরি না করে ক্যাথি, স্টেলা আর ম্যাথিউকে ডেকে পাঠালো। আশানুরূপ তুর খুব খুশি, বেশি খুশি। ম্যাথিউকে দেখে চুপসে থাকলেও ম্যাথিউ তুরের সাথে আগের মতোই দুষ্টুমি শুরু করে দেয়। এতে তুর কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি হতে পারেনি। ম্যাথিউ জানে তুর নিজেকে তার বাবার মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছে। আসার আগে আনান ফোনে সবটাই জানিয়েছিল। ম্যাথিউ নিজেও জানে তার বাবার মৃত্যুর জন্য তুর কোনোভাবে দায়ী হতে পারে না। কিছু খারাপ লোকের অনিষ্টিতে সায় দেয়নি বলেই তাকে খুন করা হয়েছে। তা না হলে তুর তার ভীষণ প্রিয় ছিল। ছোট থেকে ম্যাথিউ একটা জিনিস লক্ষ্য করেছে, ফাদার জ্যারেড অন্যদের থেকে তুরকে বেশি আদর করে। প্রথম প্রথম হিংসে হলেও পরবর্তীতে ম্যাথিউর আর হিংসে হয়নি, বরং ম্যাথিউ নিজেই তুরকে আদর করে কোলে নেওয়ার চেষ্টা করত। দুটো চকলেট থাকলে একটা তুরের জন্য রেখে দিত। এরপর আস্তে আস্তে তাদের খুনসুটির সম্পর্ক তৈরি হয়। ম্যাথিউর তুরকে কাশ্মীরি আপেল বলে রাগিয়ে দেওয়া, আরও কত কি, এইসব নিয়ে তুর সবসময় ফাদার জ্যারেডের অফিস রুমে মুখ ফুলিয়ে থাকতো। ফাদার জ্যারেড তুরের পক্ষ নিলেও তাদের দুষ্টু মিষ্টি ভাই বোনের সম্পর্কটাতে কখনো তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করেননি। সব সময় তাদের দুষ্টুমিতে থাকা দেখতে তার ভালো লাগতো। ফাদার জ্যারেড চাইতো ম্যাথিউ তুরের জন্য রক্ষকের ভূমিকা পালন করুক, একই মায়ের পেটে না হলেও সে ভাইয়ের দায়িত্ব পালন করুক। ম্যাথিউ ব্যাপারটা আগে হালকাভাবে নিল, তুরের বিয়ের পর সে সবটা বুঝতে পারে। তাছাড়া ফাদার জ্যারেড মারা যাওয়ার 2 দিন আগে ম্যাথিউকে সবটা বলে যান। ম্যাথিউ এখন জানে কেন তুরের জন্য এত বছর ধরে হ্যাভেন এরিয়া রেস্ট্রিকেটেড ছিল। তুর, স্টেলা, ক্যাথি আর ম্যাথিউকে বসিয়ে রেখে ছুটে রুমে গেল। একগাল হাসি, তার সাথে চোখ মুখে উৎফুল্ল ভাব। আনান ভ্রুজোড়া উঁচিয়ে বলল, খুশি? তুর ঘন ঘন মাথা নেড়ে ঠোঁট চোখা করে বলল, খুব খুশি, খুব খুশি, একদম এই রুমের মতো বিশাল খুশি। তুরের কথা শুনে হেসে উঠে বলল, তাহলে এইখানে কেন? ওদের সাথে টাইম স্পেন্ড করো। জ্যোতিকে বলে দিয়েছি তোমার জন্য খাবার রেডি করতে। কিচেনে শাহেদ চকোলেট চিপস আর কিছু জুস রেখেছে, ওইটা নিয়ে যাও। তুর দরজা ধরে মাথা কাত করে বলল, ওদের এখানে নিয়ে আসি, তা না হলে আপনি একা একা বোর হবেন। বাই এনি চান্স যদি কিছুর প্রয়োজন হয় এইখানে ওরা সহ গল্প করব। তুরের কথা শুনে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তা ঠিক, তবে একটু পর শাহেদ আর নাবিদ আসবে। ওদের সাথে কিছু জরুরি কাজ আছে। তুমি বরং ওদের সাথে লিভিং রুমে বসে গল্প করো। আমার কিছু প্রয়োজন হলে ইন্টারকামে কল দিয়ে জানিয়ে দিব। পাক্কা, প্রয়োজন হলে কল দেবেন। হ্যাঁ, তবে এখন কিছুর প্রয়োজন। তুর ভুরু জোড়া গুটিয়ে বলল, কি লাগবে? আনন্দ হাত বাড়িয়ে দেয়। তুর হাসলো, হিজাব টেনে টুনে ঠিক করতে করতে আলতো করে জড়িয়ে ধরলো আনানকে। তুরের মাথায় হাত বুলিয়ে চুমু আটলো আনান, বলল, তোমার যদি মনে হয় তুমি ম্যাথিউকে কিছু বলতে চাও কিংবা জিজ্ঞেস করতে চাও, তাহলে জিজ্ঞেস করে নিও। চুপচাপ থেকো না। আমার চঞ্চল তোর পছন্দ। এমন কেঁদে কেঁদে লাল লাল দুটো আরও লাল করা একদম পছন্দ না। তোর মাথা নাড়ায়। শাহেদ আর নাবিদ ল্যাপটপ হাতে নিয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। এদের চোখে চোখে কথা বলা আর ইশারা ইঙ্গিত অতিষ্ঠ আনান। কিছুক্ষণ দুজনের মুখের দিকে তাকিয়ে বলল, তোমরা দুইজন রিলেশনশিপে আছো? আনানের কথা কর্ণচড় হতে না হতেই লাফিয়ে উঠল দুজন। আস্তাগফিরুল্লাহ স্যার, কি বলছেন এসব? শাহেদের কথায় নাবিদ মাথা নেড়ে বলল, স্যার সি সি, এইসবে আমি নেই। আমার গার্লফ্রেন্ড আছে, আমি অমন পাপ কাজ করি না। তাহলে Yes, দুজন sir. মিলে এতক্ষণ ধরে Okay, sir. ইশারা ইঙ্গিতে কি কথা সমাপ্ত। বলছো? তোমাদের ইশারা ইঙ্গিত দেখাতে ডাকিনি, কাজের কথায় আসো। নাবিদ আর শাহেদ পুনরায় বসলো। এবার আর দেরি করলো না, ল্যাপটপ আনানের হাতে দিয়ে দুজন মাথা নিচু করে রাখলো। ভিডিও ক্লিপটা দেখা শেষ করে বলল, নাবিদ, ভিডিওতে আমার মায়ের মৃত্যুর ব্যাপারটা কাট করে বাকি ফুটেজ আমার বাবাকে পাঠাও। অবশ্যই তখন পাঠাবে যখন তিনি হাসপাতালে থাকবে। ফুটেজ দেখার পর বাবা শিওর ওই মহিলার কাছ থেকে জবাবদিহি চাইবে। আমি চাই না এই মুহূর্তে ভিডিও ফুটেজের কথা এনামুল হক কিংবা সোফিয়া হায়াত জানুক। হসপিটালে থাকলে জুনায়েদ সামলে নিবে। শাহেদ, তুমি বাবার ডিভোর্সের কাগজপত্র তৈরি করো। নাবিদ, তুমি সোহেল, আকিল, ফরহাদ আর মোহিতকে বলো আমার সাথে দেখা করতে। ততক্ষণে শাহেদ, তুমি ফুহাদকে বলো মন্ত্রী সাহেবের পার্সোনাল ডক্টরের ওপর কড়া নজরদারি করতে। রৌনককে হ্যাভেন এরিয়াতে পাঠাও। ওই জায়গাটাতে টাইট সিকিউরিটি চাই। গট ইট?
আনান খুব শান্তভাবে দুজনকে সবটা বুঝিয়ে দিল। নাবিদ আর শাহেদ অবাক হয়ে তাকিয়ে আছে। তারা ভেবেছিল স্যার হয়তো রেগে উৎকণ্ঠা হয়ে উঠবে, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আনান খুব বেশি রিল্যাক্স হয়ে কথা বলছে। শাহেদের মনে হচ্ছে এটা ঝড়ের পূর্বাভাস। তবে নাবিদের চিন্তা অন্য কিছু। নাবিদ ভাবছে সোহেল, আকিব, ফরহাদ আর মোহিতকে দিয়ে কি করবে। যদিও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না। দুজন উঠে চলে যাবে এমন সময় আনান নাবিদকে ডেকে এনামুল হকের জন্ম থেকে শুরু করে আজ অব্দি যত কিছু তার লাইফে ঘটেছে সবটা নিয়ে একটা প্রোফাইল তৈরি করতে বলেছে। নাবিদ মাথা নেড়ে সম্মতি দিয়ে বেরিয়ে পড়ল। আজ থেকে রাতের খাবার আর ঘুম হারাম। সন্ধে হয়েছে অনেকক্ষণ। লিভিং রুমে এলাহি কাণ্ড। নামাজ শেষে তুর সবাইকে নিয়ে সেখানে গোল মিটিং করছে। তার মিটিং এর বিষয়বস্তু হচ্ছে বিয়ের পরের জীবন। তুরের কথায় হেসে কুটি কুটি হচ্ছে সব। এর মধ্যে সোহেল, ফরহাদ, মোহিত আর আকিব এলো। তুর তাদের দেখে কয়েক সেকেন্ড চুপ করে থেকে জ্যোতির হাতে থাকা ট্রে থেকে মোহিতের হাতে অ্যাপেলের প্লেট, ফরহাদের হাতে জুস, সোহেলের হাতে পুডিং আর আকিবের হাতে কমলার প্লেট ধরিয়ে দিল। চারজন প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুখের উপর যদি লেখা উঠার সিস্টেম থাকতো তাহলে চারজনের মধ্যে চারজনেরই মুখের উপর ইয়া বড় একটা প্রশ্নবোধক চিহ্ন উঠে থাকতো। শুধু তাদের নয়, বরং ক্যাথি, স্টেলা, ম্যাথিউ এবং জ্যোতিরও একই অবস্থা হতো। তুর তাদের দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আরে দাঁড়িয়ে আছেন যে? সোহেল বার কয়েক চোখের পলক ফেলে বলল, এইগুলো কি করব? সোহেলের সাথে বাকি তিনজন মাথা নেড়ে বলল, কি করব? তুর ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, যার কাছে যাচ্ছেন তাকে বলবেন এইগুলো যেন তাড়াতাড়ি শেষ করে। আমি ঠিক 10 মিনিট পর এসে দেখব। সোহেলের বুঝতে বাকি নেই কার কথা বলছে। চার বেচারা 3টা প্লেট আর একটা গ্লাস নিয়ে সোজা উপরে উঠে গেল। এদিকে ম্যাথিউ কপাল চাপড়াতে চাপড়াতে বলল, দূর, তাই বলে ওনার হাতে? তাতে কি হয়েছে? ওনারা সবাই আমার বড় ভাই। ছোট বোন হিসেবে তার বরের যত্ন তো করতেই পারে। বিয়ে হয়েছে, এখনো তোর বুদ্ধি হয়নি? জিজেস, এই মেয়েকে বুদ্ধি দাও। ক্যাথির কথা শুনে স্টেলা ভ্রুজোড়া গুটিয়ে বলল, আগে বলবি না? বিয়ের পর বুদ্ধি হয় জানলে আমি আরো আগে বিয়ে করে ফেলতাম, অন্তত বুদ্ধির জোরে পাশ করে ফেলতাম। স্টেলার কথা শুনে তোর নাকচ করে বলল, একদম ফাও কথা। বিয়ের পর মানুষ বোকা হয়ে যায়। আমার মাথায় আগে কত বুদ্ধি ছিল, দেখো এখন বোকা হয়ে গেছি। নান রুটির চালাকি ধরতে পারি না। বেটা লিসার সাথে মিষ্টি কথা বলে, আমার তো ইচ্ছে করছিল আর একটা বাড়ি মেরে বেহুশ করে দেই। ম্যাথিউ ক্যাথির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, কিভাবে ম্যানেজ করতে, তাও দুটো একসাথে? ক্যাথি মাথা নেড়ে বলল, জিজেস ভালো জানে। আনানের বেস্ট 15-এর 15 মেম্বার সবগুলোই বেস্ট, কেউ কারো চেয়ে কম নয়। 15 জনের মধ্যে 15 জনই ওয়েল ট্রেন্ড। আনান যদি 1 বছর অনুপস্থিত থাকে তাও তার পেছনে তার সবগুলো কাজ খুব নিখুঁতভাবেই সম্পূর্ণ হবে বেস্ট প্ল্যানিং এর সাথে। সেখানে তার বেস্ট 15-এর 4 জন মেম্বার প্লেট ভর্তি ফল আর গ্লাস ভর্তি জুস নিয়ে একে একে প্রবেশ করছে দেখে আনান স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সত্যি ব্যাপারটা আনান অবাক না হয়ে পারল না। আচম্বিত চোখে তাকিয়ে বলল, কি হলো? তোমাদের এই অবস্থা কেন? এগুলো কে দিয়েছে? ফরহাদ মুচকি হেসে বলল, আরেকটা কথা স্যার, ডাক্তার লিসার থেকে দূরে দূরে থাকবেন। লিভিং রুমে আপনার মাথা পুনরায় ফাটানোর প্ল্যানিং করা হয়েছে। ভাগ্যিস আড়ি পেতে শুনেছিলাম, নয়তো অজানা থেকেই যেত। আনানের বুঝতে বাকি নেই কি হচ্ছে। বউ তার যত্নের কমতি রাখছে না, তার চাপ পাশাপাশি এইটাও বুঝতে পারছে জীবন বাঁচাতে হলে তাকে এক নারীতে আসক্ত পুরুষ হতেই হবে। তা না হলে বউ ঠিকই মাথা ফাটিয়ে দিবে। যা বলে তাই করে, এমন সহজ সরল বউ আজকাল পাওয়া মুশকিল। ভাগ্যিস সে পেয়েছে, এখন মাথা ঠিক থাকলেই হয়। ক্যাথি, স্টেলা আর ম্যাথিউকে মাদার ক্রিস্টোফার আজ রাত থাকতে বলেছে। 3 জন থাকবে। ব্যাপারটা জানার পর তুর্কে আর পায়কে জ্যোতির সাথে কিচেনে ছুটলো। রাতে কে কি খাবে এই নিয়ে আলোচনায় ব্যস্ত সে। জ্যোতি 3 জনকে ফ্রেশ হওয়ার জন্য রুম দেখিয়ে দিয়েছে। সোহেল, ফরহাদ, মোহিত আর আকিব বেরিয়েছে অনেকক্ষণ। আনান ব্যাপারটা আগ থেকেই জানতো, তাই স্টিভকে বলে 3 জনের জন্য ড্রেস আনিয়েছে। ক্যাথি আর ম্যাথিউর সমস্যা না হলেও স্টেলা জামা গায়ে দিয়ে পারছে না কেঁদে ভাসাতে। ক্যাথি তুর আর স্টেলার চাইতে লম্বা এবং দুজনের চাইতে ক্যাথির স্বাস্থ্য অনেকটাই ভালো। তুর আর স্টেলা দুজন একই হাইটের, তবে স্টেলা একটু বেশি শুকনো। জামা পরে ওনা গলায় ঝুলিয়ে লম্বা পা ফেলে তুরের কাছে এসে বলে,
দেখেছিস জামাটা কত বাজে, ফিটিংস ঠিক না, না আছে রঙই ঠিক, চোখ বন্ধ করে মার্কেট থেকে তুলে এনেছে। কোন আহাম্পকের পছন্দ বলতো? শালা জীবনে বউ পাবে না, পেলেও হাড়ে বজ্জাতে পড়বে কপালে। বউ ঝাড়ু দিয়ে তোকে সকাল বিকাল ধোলাই করবে। ইচ্ছে তো করছে আমি মেরে চোখ ঠিক করে দেই, কেমনে হ্যাবলা লাগছে আমার। ক্যাথি কপাল কুঁচকে ফেললো। ম্যাথিউ স্টিভের মুখের দিকে তাকিয়ে মুখ চেপে হাসছে। স্টেলার কথায় স্টিভ ভ্রুজোড়া কুঁচকে ফেললো। তোর ঘুরে ঘুরে স্টেলাকে বার কয়েক দেখে নিয়ে বলে, স্টিলের বাচ্চা, তোকে ওভার সাইজের জামায় সুন্দর লাগছে, মনে হচ্ছে বস্তার মধ্যে বিড়ালের বাচ্চা বসে আছে। স্টিভ ভাইয়া, তুমি কাজটা ঠিক করনি। তোমার পছন্দ দেখে আমি স্টেলার কথায় সম্মতি দিলাম। স্টিভ কুঁচকে রাখা ভ্রুজোড়া আরো কুঁচকে বলল, আমার কি দোষ এখানে? বাচ্চাদের জামাকাপড়ের শোরুম বন্ধ থাকে, তাই বড়দের শোরুমে থেকে সবথেকে ছোট সাইজের জামা যেটা সেটাই তুলে এনেছি। স্টিভের কথা শুনে বাকিরা হাসলেও স্টেলা ধূপধাপ পা ফেলে স্টিভের মুখের উপর আঙ্গুল তুলে বলল, আমাকে আপনার বাচ্চা মনে হয়? শুনুন, ঠিকঠাক বয়সে বিয়ে হলে আমার ছেলে আপনার সমান হয়ে যেত, আর সে বাচ্চা বলতে। আর হ্যাঁ, কালকে চার্চে গিয়ে প্রে করব, জিসেস যেন আপনার কপালে একটা সাতচুন্নি ফেলে, আপনার এই কেচির মতো চলতে থাকা মুখ ভেঙে যেন হাতে ধরিয়ে দেয়। আসছে বাচ্চা বলতে, আগাগোড়া বয়স্ক লোক তুলে এনেছে পছন্দ করে নয়। আমাকে কি যেমন মেয়ে তেমন মেয়ে পেয়েছে নাকি? পরবই না এই জামা। দাঁড়ালো না স্টেলা, পুনরায় রুমে ঢুকে দরজা আটকে দিল। স্টেলার কথা শুনে সবাই অবাক চিত্তে তাকিয়ে থাকলেও স্টিভের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা বিদ্যমান। ম্যাথিউ আর চোখে তাকিয়ে সে হাসি দেখেও নিজেও হাসলো। তার গল্পটাও এইভাবে শুরু হয়েছিল। এই সময়টা তারও এসেছিল। আনানের ডিনার শেষ, ওষুধটা বাকি আছে। তুরটাকে খাইয়ে দিয়ে নিজে ডিনার করতে গেছে। আনান ভেবেছিল তুর হয়তো আজ ক্যাথি স্টেলার সাথে থাকবে, তাই হাত বাড়িয়ে ওষুধের বক্স হাতে নেয়। এর মধ্যেই তুর হাজির। সবাই ডিনার শেষে যে যার রুমে চলে গেছে, তুরও চলে এসেছে। হানান বক্স হাতে নিয়ে বলল, কি ব্যাপার, চলে এলে যে? দরজা আটকে হিজাব টেনে টুনে খোলার চেষ্টা করছে। তা দেখে আনান ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আরে আস্তে, ব্যথা পাবে তো। তুর হিজাব খুলে লম্বা শ্বাস টেনে বলল, কিচ্ছু হবে না। এত বছরের ট্রেনিং ভুলচুক হওয়ার সম্ভাবনা 0%। খোপা খুলে চুল ছেড়ে রাখলো। আধ ভেজা চুল দুপুর তড়িঘড়ি করে বেঁধেছিল, আর শুকানোর সময় পায়নি। আনান হা উতাস করে বলল, আমি কেন অসুস্থ হয়ে গেলাম? দেখো তুমি তোমার কেমন অযত্ন করছো। ওষুধের বক্স থেকে ওষুধ নিতে নিতে বলল, ডোন্ট ওয়ারি, আমি নিজের যত্ন নিতে পারি। হ্যাঁ, খুব পারো, শুধু ঠিক করে মাথা মুছতে পারো না, চুল শুকাতে পারো না, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারো না, বাকি সব তো পারো। আনানের কথা শুনে ভ্রুজোড়া গুটিয়ে নেয় তুর। চোখ জোড়ায় তীব্র সন্দেহ নিয়ে বলল, শুনেছি বউ পুরনো হলে সোচা বেটারা দোষ ধরে। তার চেয়ে বড় কথা, কোনো শাকচুন্নি মাথায় চাপলেও বেটা মানুষ বউয়ের দোষ ধরে। যেহেতু বিয়ের বছর পার হয়নি, তাই আমি এখনো নতুন বউ। তাহলে নিশ্চয় আপনার মাথায় আর ঘাড়ে লিসা শাকচুন্নি চেপে বসেছে। সেই শাকচুন্নির ইনফরমেশন আমার থেকে লুকিয়ে মিথ্যে বলেছিলেন, তাই না? আমি শিওর সার্জারির সময় ওই শাকচুন্নি আপনার মাথার তুরজান নামের তারটা কেটে দিয়েছে। এই জন্য আপনি আজকাল আবার খুব বেশি দোষ ধরেন, তাই না? আমিও পাগল টেনশন করতে করতে চলে এসেছি। তাও আপনার মতো ধোকাবাজ ব্যক্তির জন্য স্টিলের কেটলির সাথে আজ থেকে যাওয়া উচিত ছিল। একদম উচিত হয়নি, এইখানে আসাটাই ভুল। তুরজার নাম তার? সিরিয়াসলি? বুক ধুক ধুক করছে আনানের। এ প্রথম এতটা ভয় পাচ্ছে। ভয়ের জন্য কপাল ঘামে চিকচিক করছে। তুর তাকে কঠিনভাবে জব্দ করেছে, এতে কোনো সন্দেহ নেই। কোনো কুক্ষণে ডাক্তার লিসার নাম মুখে এনেছিল কে জানে। ভেবে পাচ্ছে না কি করবে। কঠিন মাপের রাজনীতি করা লোক বউ নীতিতে ফেল খাচ্ছে, ব্যাপারটা তীব্র লজ্জার। যে পুরুষ বউ নীতিতে জেতে না তার রাজনীতি করার কোনো অধিকারই নেই। আনন্দ তুই শপথ গ্রহণের আগে পদচ্যুত হয়ে পড়ছি। বাইরে জানাজানি হলে ইট মেরে ক্ষমতা থেকে নামাবে তোরে। তুর আনানের কপালের ঘাম মুছে দিয়ে বলল, চোরা ঘাম ছুটছে, আমার কথা সত্যি তাহলে? আনানের সম্বিত ফেরে ঘন ঘন মাথা নেড়ে বলল, মোটেও না, তাড়াতাড়ি ওষুধ দাও, মাথার বুকের ভেতরটা ব্যথা করছে। কথা শেষ হতে না হতেই ব্যতিব্যস্ত হয়ে পানির গ্লাস আর ওষুধ হাতে ধরিয়ে দেয়। তুরের চেহারায় সন্ধিহান ভাবটা নেই।
সেটা কেটে এখন উদ্বিগ্ন ভাব দেখা দিচ্ছে। বোঝা যাচ্ছে তোর খুব বেশি চিন্তিত। সেই চিন্তাগ্রস্ত চেহারার দিকে আর চোখে তাকিয়ে প্রশান্তির শ্বাস ফেলে আনান। আজকের মতো বেঁচে গেছে, ভাগ্যিস ফাটা মাথা আর ভাঙা বুক ছিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।